নমস্কার, এসেছি প্রমোদ দাশগুপ্ত ভবন CITU এ, যেখানে মিস্টার অনাদি সাহু স্টেট প্রেসিডেন্টের সঙ্গে আমরা কথা স্টেট সেক্রেটারি পশ্চিমবঙ্গ CITU তার সঙ্গে কথা বলবো। এই যে এখন যেটা নিয়ে খুব আলোচনা চলছে শ্রমিক মহলে বা কর্মচারী মহলে, শ্রম কোড, ইন্ডিয়ান লেবার কোড, সেই ব্যাপারে আলোচনা করার জন্যই এসেছি। সামনে বসে রয়েছেন মিস্টার অনাদি সাহু স্টেট সেক্রেটারি CITU ওয়েস্ট বেঙ্গল। স্যার, একটু যদি প্রথমে ইন্ট্রোডাকশনে একটুখানি বলেন যে ইন্ডিয়ান লেবার কোড ব্যাপারটা কি? প্রথমত হচ্ছে যে আমাদের দেশের যে শ্রম আইন আছে, 1926 সালে যখন ব্রিটিশরা আমাদের দেশে শাসন ক্ষমতায় ছিল এবং আমাদের দেশের কলকারখানা অধিকাংশই ছিল ব্রিটিশদের, সেই সময় শ্রমিকরা লড়াই করে ব্রিটিশ মালিকদের বিরুদ্ধে বা তারপর স্বাধীনতার পরেও ভারতবর্ষের ব্রিটিশরা চলে গেল, ভারতীয় পুঁজিপতি যারা কলকারখানার মালিক তাদের শোষণ অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে যে অধিকারগুলো অর্জন করেছে, এটা কেউ দয়ায় শ্রমিক শ্রেণীকে দেয়নি এবং আন্তর্জাতিকভাবেও অনেক আইন স্বীকৃত হয়েছে। 8 ঘন্টা কাজের দাবি, 1886 সালে আমেরিকায় হেমার্কেটের শ্রমিকদের যে লড়াই, তার মধ্য দিয়ে 8 ঘন্টা কাজের দাবি সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে নরেন্দ্র মোদী সরকার বলছে 8 ঘন্টা কাজ বলে কিছু থাকবে না, 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা শ্রমিক কর্মচারীদের কাজ করতে হবে। আমাদের দেশে স্বাধীনতার পর 1957 ইন্ডিয়ান লেবার কনফারেন্স, সেই কনফারেন্সের আয়োজক হচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই কনফারেন্সে শ্রমিক, মালিক, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের প্রতিনিধিরা থেকে ন্যূনতম মজুরি তার নির্ধারণের ক্ষেত্রে আইন তৈরি করে এবং সেখানে একজন শ্রমিকের বেঁচে থাকার জন্য মিনিমাম 2700 ক্যালোরি খাবার প্রয়োজন হয় এবং স্বামী, স্ত্রী, 2টো বাচ্চা, এটাকে ধরে 3 ইউনিট তার খাদ্য, তার কাপড়, তার বাসস্থান, শিক্ষা এবং অন্যান্য আনুষঙ্গিক একজন মানুষের ন্যূনতম যা প্রয়োজন সেটাকে যাতে শ্রমিকদের দেওয়া হয়, তার উপর ভিত্তি করে ন্যূনতম মজুরি আইন আমাদের দেশের পার্লামেন্ট তৈরি করেছে। আজকে সেই মিনিমাম ওয়েজ আইন নরেন্দ্র মোদী সরকার 2019 সালে সংশোধন করে একজন শ্রমিকের বাঁচার মতো যে ন্যূনতম যে খাদ্য সামগ্রী তার প্রয়োজন, যে সুযোগ সুবিধা প্রয়োজন, তাকে তুলে দিয়েছে এবং মালিকদের অবাধ শোষণ, বঞ্চনা, মালিকরা যা ইচ্ছা
শ্রমিকদের মজুরি দেবে এবং মালিকদের দয়া ভিক্ষায় ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে বেঁচে থাকতে হবে, বিজেপি আরএসএস এই ব্যবস্থা ভারতবর্ষে কায়েম করেছে এবং 2019 সালে সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই আইন পার্লামেন্টে পাশ করিয়ে নিয়েছে। যখন গোটা দেশে কোভিড পরিস্থিতির মধ্যে লকডাউন ছিল, সেই সময়ে আমাদের দেশে 29টা শ্রম আইন বাতিল করে আরও 3টি লেবার কোড তৈরি করা হলো, মোট 4টি লেবার কোড তৈরি করা হলো এবং পার্লামেন্টে কোনো আলোচনা ছাড়া যখন বিরোধীরা ওই কৃষক বিরোধী কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে পার্লামেন্ট থেকে বেরিয়ে গেল, তো সেই ফাঁকা পার্লামেন্টে বিরোধী শূন্য অবস্থায় এই শ্রম কোড মালিক শ্রেণী আদানি আম্বানি পুঁজিপতিদের শোষণ, অবাধ শোষণ এবং লুণ্ঠনের জন্য ব্রিটিশ সেই লেবার কোড লাগু করার সিদ্ধান্ত করেছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে, রুলস তৈরি হচ্ছে এবং ভয়ঙ্কর পরিকল্পনা হচ্ছে গোটা দেশে যে কোনো সময় শ্রম কোড লাগু হবে। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তর তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত শ্রমিক সংগঠন গত মার্চ মাসের 18 তারিখে দিল্লিতে সর্বভারতীয় বিভিন্ন শিল্প কলকারখানার ফেডারেশন এবং গোটা দেশের কেন্দ্রীয় শ্রমিক সংগঠন তারা কনভেনশন করেছেন, সিদ্ধান্ত করেছেন যে কোনো অবস্থাতেই এই আদানি আম্বানিদের লুটের রাজত্ব কায়েম হবে আর আমাদের দেশের শ্রমিকরা যে অধিকার অর্জন করেছে সেগুলোকে বাতিল হয়ে যাবে। এই আইন আমরা মানব না এবং 20শে মে তার জন্য ধর্মঘট ডাকা হয়েছে গোটা দেশে। স্যার, একটা জিনিস জিজ্ঞাসা করে নিই, আপনি যেটা বললেন সেখান থেকে অর্থটা একটু বোঝার জন্য, আইন পাস হয়েছে কিন্তু আইনটা কি এখনো লাগু হয়নি? আইন পাস হয়েছে, ইতিমধ্যে মালিকরা সেই আইন আনুষ্ঠানিকভাবে পাস হোক বা না হোক তারা কার্যকরী তাদের মতো করে সেই মনোভাব নিয়েই শ্রমিক পুরনো আইন ভঙ্গ করে তারা তাদের মতো করে চলতে শুরু করেছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানাতে ত্রিপাক্ষিক চুক্তি মালিকরা মানছে না, মিনিমাম ওয়েজ মালিকরা দিচ্ছে না, স্থায়ী কাজে অস্থায়ী কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল শ্রমিক একজন শ্রমিকের যা মজুরি পাওয়া উচিত তার 3 ভাগের 1 ভাগ দিয়ে নিযুক্ত হচ্ছে, শ্রম আইন ভঙ্গ করছে মালিকরা এবং তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কিছু করছে না। মালিকরা এখন গ্রস ভায়োলেশন করছে, কোনো শ্রম আইন গোটা দেশে মানছে না। মালিকরা শ্রম আইন ভঙ্গ করলে জেল জরিমানার ব্যবস্থা আমাদের দেশের আইনে, পুরনো আইনে ছিল। আজকে নরেন্দ্র মোদী সরকার গত বাজেটে অধিবেশনে যে সমস্ত মালিকদের বিরুদ্ধে এই ধরনের আইন ভঙ্গ করার কেস ছিল তাদের সেই সমস্ত কেস 100টার ওপরে কলকারখানার মালিকদের তার বিরুদ্ধে যে জেল জরিমানার যে কেস ছিল সেগুলো প্রত্যাহার করা হয়েছে এবং মালিকদের বার্তা দেওয়া হয়েছে যে তোমরা যত ইচ্ছা ভঙ্গ করো, যত ইচ্ছা শোষণ করো, পার্মানেন্ট জব সেখানে স্থায়ী শ্রমিক নিযুক্ত হবে, সেখানে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল কম পয়সায় অস্থায়ী শ্রমিক নিযুক্ত করা হচ্ছে। 18,000 টাকা আজকের দিনে কেন্দ্রীয় সরকারের দপ্তরে গ্রুপ ডি স্টাফদের বেতন হচ্ছে 18,000 টাকা কেন্দ্রীয় সরকারের দপ্তরে। আজকে একজন স্কিল ওয়ার্কার ইন্ডাস্ট্রিতে তার বেতন 30-40 হাজার 50,000 টাকা। ইস্পাত শিল্পে একজন শ্রমিক 70-80 হাজার 90 হাজার টাকা বেতন পায়, কয়লা শিল্পে 70-80 হাজার টাকা বেতন পায়। সেই সমস্ত শিল্পে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদের 10-12 হাজার টাকায় কাজ করানো হচ্ছে, কোথায় 70-80 হাজার টাকা, কোথায় 10-12 হাজার টাকা। আজকে এইভাবে শ্রমিকদের শোষণ করা হচ্ছে। তারপরে আবার বলা হচ্ছে যে শ্রমিকরা তারা যদি মালিকের দ্বারা যদি শোষিত হয়, নির্যাতিত হয়, আইন ভঙ্গ হয়, তাহলে আগে মালিকদের যে শাস্তি হতো
এখন সেই শাস্তির ব্যবস্থা উঠে যাচ্ছে এবং নতুন একটা আইন করা হয়েছে মালিকদের জেল জরিমানা কমিয়ে দেওয়ার জন্য। এইভাবে বলা হচ্ছে 18,000 টাকার উপরে যদি কোনো শ্রমিক বেতন হয় তাহলে সে শ্রমিক বা ওয়ার্কার হিসাবে তাকে গণ্য করা হবে না। শ্রম আইনের নিয়ম কানুন অনুযায়ী তার যে সুযোগ সুবিধা সেগুলো থাকবে না। সে চুক্তি, তার দামি সনদ পেশ করা, তার এগ্রিমেন্ট, সেসব করার অধিকার থাকবে না। তো এইসব আজব আজব সব ব্যবস্থা হচ্ছে নরেন্দ্র মোদী আমাদের দেশে করতে চেয়েছে। আগে 7 জন ওয়ার্কার তারা ঐক্যবদ্ধভাবে ট্রেড ইউনিয়ন গঠন করতে পারত, পরে বলা হলো 10% অথবা 100 জন শ্রমিক না হলে ইউনিয়ন তৈরি করতে পারবে না। এবং এখন বলা হচ্ছে যে 300 জন শ্রমিক যদি কোনো ইন্ডাস্ট্রিতে থাকে তাহলে সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া বা সরকারের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। যখন ইচ্ছা সে ইন্ডাস্ট্রি কলকারখানা বন্ধ করে দেবে এবং শ্রমিকদের হচ্ছে রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, শ্রমিকরা কর্মহীন হয়ে যাবে। সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া, আলোচনা করা কোনো প্রয়োজন নেই। এই ব্যবস্থা তৈরি হচ্ছে এবং যে নতুন আইন তৈরি করা হয়েছে সেই আইন লাগু হলে আমাদের দেশের 74% 75% শ্রমিক যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানায় কাজ করছে তারা শ্রম আইনের সুরক্ষা থেকে বাইরে চলে যাবে। যারা অর্গানাইজ সেক্টরে কাজ করছে, আমাদের দেশে অর্গানাইজ সেক্টরে মানেটা কি? মানে গোটা দেশে যত শ্রমিক কাজ করছে অর্গানাইজ সেক্টরে কাজ করছে ম্যাক্সিমাম 4% আর 5%। আর এই 4% 5% শ্রমিক গোটা দেশে, তার 74% শ্রমিক নতুন আইনে শ্রম আইনে বাইরে চলে যাবে। আর 95% হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক। তাদের সামাজিক সুরক্ষা, তাদের মিনিমাম ওয়েজ, সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নেই নতুন আইনে, লেবার কোডে। এবং এই যে লেবার কোড যে চালু যদি হয় তাহলে 8 ঘন্টা কাজের দাবি, কাজের যে অধিকার সেটা থাকছে না, 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে হবে। মিনিমাম ওয়েজ বলে কিছু থাকছে না, মালিকরা যা দেবে তাই মেনে নিতে হবে। তারপরে স্থায়ী কাজে স্থায়ী চাকরি বলে একটা জিনিস জিজ্ঞেস করেনি, কারণ তাহলে টোটাল আইএলওর যে স্পেসিফিকেশন আছে যে এত ঘন্টা কাজ, প্রভিশনটা কি কোনো দেশের আইন কি আইএলওর এগেনস্টে যেতে পারে? মানে না তো। আইএলওর যে সিদ্ধান্ত ভারতবর্ষের সরকার মানেই না, নরেন্দ্র মোদী সরকার তো মানেই না। এবং আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপির যে রাজ্য সরকারগুলো তারা তো আইন সংশোধন করে 12-14 ঘন্টা করে কাজ করানোর রুলস তৈরি করে ফেলেছে এবং যে কোনো সময় তারা লাগু করার প্রক্রিয়ার মধ্যে আছে। এবং সেখানে 8 ঘন্টা কাজ বলে কোনো ব্যাপার নেই, মিনিমাম ওয়েজ বলে কোনো ব্যাপার নেই, স্থায়ী কাজে স্থায়ী চাকরি, স্থায়ী কাজে স্থায়ী চাকরি যেটা আইন মানার কোনো ব্যাপার নেই। সমকাজে সমবেতন, মানে একই ধরনের যারা পার্মানেন্ট ওয়ার্কার আর ধরুন পার্মানেন্ট না, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কার, কিন্তু একই কাজ করছে, কিন্তু সুপ্রিম কোর্টের রায় আছে একই আইন তাদের অনুযায়ী তাদের দিতে হবে, মানে বেতন দিতে হবে, সমকাজে সমবেতন। সুপ্রিম কোর্টের মানে আছে, রায় আছে, মালিকরা মানছে না গোটা ভারতবর্ষে, রাজ্য সরকারও মানছে না, কেন্দ্রীয় সরকারও মানছে না। গ্রস ভায়োলেশন হচ্ছে মালিকরা করছে। স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিযুক্ত করতে হবে, সেখানে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ভারতবর্ষের সমস্ত যে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা, সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাতে সেখানে এখন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কার 60 থেকে 70% গোটা দেশে, এবং অস্থায়ী শ্রমিক এরা 60 থেকে 70%। অথচ এই কাজগুলো হচ্ছে পার্মানেন্ট। সরকার গ্রস ভায়োলেশন করছে এবং যারা ভায়োলেশন করছে তাদের বিরুদ্ধে শ্রম দপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, চুপ করে বসে আছে। তারপরে আবার শ্রম কোড, এই যে শ্রম কোড যদি লাগু হয়
তাহলে তো আর পার্মানেন্ট জবে পার্মানেন্ট মানে নিয়োগ বা চাকরির কোনো ব্যাপারই থাকবে না, মিনিমাম ওয়েজ বলে কিছু ব্যাপারই থাকবে না। তারপরে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টার বলে কোনো ব্যাপার থাকবে না। মালিকরা যত ঘন্টা ইচ্ছা তোমায় কাজ করাবে, তোমায় করতে হবে, নাহলে তুমি চলে যাও। কারণ বাইরে অসংখ্য বেকার, ভারতবর্ষের 50 বছরের মধ্যে সর্বোচ্চ বেকার তৈরি করেছে নরেন্দ্র মোদী সরকার। পরে হ্যাঁ কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, দেখছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে আমাদের দেশের শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার আজকে কেড়ে নিয়ে মধ্যযুগীয় বর্বর ব্যবস্থা আজকে ইন্ডাস্ট্রি কলকারখানাতে নরেন্দ্র মোদী কায়েম করতে চাইছে। যদি লেবার কোড লাগু হয়ে যায় তাহলে বলা হচ্ছে এই নতুন আইনে যে ট্রেড ইউনিয়ন করার যে কাজ আমরা করি, শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করি এবং দাবি সনদ পেশ করা হয়, ঐক্যবদ্ধভাবে গেট মিটিং করা হয়, ঐক্যবদ্ধভাবে লিফলেটিং করা হয়, ঐক্যবদ্ধভাবে মিটিং করা হয়। এই ঐক্যবদ্ধভাবে শ্রমিকরা যদি ট্রেড ইউনিয়ন করে, ঐক্যবদ্ধভাবে মিছিল মিটিং প্রোগ্রাম করে, তাহলে সংগঠিত অপরাধ, এটা নাকি সংগঠিত অপরাধ। এবং বলা হচ্ছে তার জন্যে শ্রম দপ্তর বা মালিকরা জামিন অযোগ্য ধারাতে তারা আমাদের ট্রেড ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে তারা আইন আদালতে যেতে পারে এবং পুলিশের কাছে যেতে পারে এবং আমাদের গ্রেপ্তার করা হতে পারে যে ট্রেড ইউনিয়ন করার অপরাধে। এবং ধর্মঘট মিছিল মিটিং যদি করো তাহলে তোমার জেল জরিমানা হবে, যা ভারতবর্ষের আইন আজ পর্যন্ত ছিল না। এবং একইভাবে আমাদের ট্রেড ইউনিয়ন আইনে যে বার্গেনিং মানে শ্রমিকরা তাদের দাবি দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের সাথে দাবি পেশ করবে, আলোচনা হবে, সেটাও হচ্ছে আজকে অপরাধ। এইভাবে হচ্ছে ভারতবর্ষের সরকার নতুন আইন এনেছে, যা আমরা ওয়ার্কিং ক্লাস মেনে নিতে পারবো না। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই শ্রম বা লেবার ব্যাপারটা তো কনকারেন্ট লিস্টে আছে, স্টেট এবং সেন্ট্রাল দুজনেই আইন করতে পারে। তো এতে তো কতগুলো ব্যাপার আছে যে সেন্ট্রাল যে প্রভিশনস যেগুলো হচ্ছে সেগুলো তো স্টেট গভর্নমেন্টের তো র্যাটিফাই করার তো একটা ব্যাপার আছে, তা স্টেট গভর্নমেন্টগুলো কি সেটা র্যাটিফাই করছে? একটা ব্যাপার হচ্ছে যে মানে বুঝতে হবে, আমাদের রাজ্যে ধরুন অনেক কেন্দ্রীয় সরকারের দপ্তর আছে এবং সেগুলো কেন্দ্রীয় শ্রম দপ্তরের অধীন। রিজিওনাল লেবার কমিশনার এখানে আছে নিজাম প্যালেসে, তার আন্ডারে পশ্চিমবাংলায় যত ইন্ডাস্ট্রি আছে, কলকারখানা আছে, অর্গানাইজ সেক্টরে, পাবলিক সেক্টর, সিপিএসইউ, ইয়েস, সেন্ট্রাল পাবলিক সেক্টর, সেইগুলো তার অধীন। সেখানে রাজ্য সরকারের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। ধরুন পোর্ট, বন্দর, ধরুন আমাদের কয়লা খনি, আমাদের ইস্পাত কারখানা, আমাদের এয়ারপোর্ট, আমাদের মানে কেন্দ্রীয় সরকারের ব্যাংক, বিমা, রেল, মানে যাই থাক, সেখানে রাজ্য সরকারের আইন কার্যকরী হয় না। স্বাভাবিকভাবে এই সমস্ত ক্ষেত্রে তো কেন্দ্রীয় সরকার গুন্ডামি চালাবে, শ্রমিক আন্দোলনকে ধ্বংস করবে, কলকারখানা ইন্ডাস্ট্রিতে ট্রেড ইউনিয়ন করা চলবে না, পাবলিক সেক্টর, এবং সেগুলোকে আদানি আম্বানিদের হাতে তুলে দেবে। এবং এই যে আজকে যে কাজ চলছে, যে সমস্ত ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন, মানে এই সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাকে বিক্রি করে এগুলো অর্থে পরিণত হয়ে যাচ্ছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এগুলো যে সম্পত্তি, সেগুলো হচ্ছে জলের দরে বিক্রি করে দিচ্ছে এবং আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছে। আর ঘুরপথে ইলেকশন বন্ডের মাধ্যমে
হচ্ছে বিজেপি আরএসএস ঘুষ খাচ্ছে। ইলেকশনে হাজার হাজার কোটি টাকা তারা নিয়েছে, কই বামপন্থীরা বা কমিউনিস্টরা তো নেয়নি এক পয়সা, তারাও তো ইলেকশনে পার্টিসিপেট করেছে। তাহলে এই যে দেশ বিক্রি হচ্ছে, রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি হচ্ছে, শ্রমিকদের মাথায় মুগুর মেরে, হাতুড়ি মেরে তাদের আন্দোলন করা, তাদের দাবি সনদ পেশ করা, তাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আর দেশ বিক্রি করে দিচ্ছে। আজকে এই কাজ বিজেপি আরএসএস করছে, যা ভারতবর্ষের শ্রমিক শ্রেণী মেনে নেবে না। এটা বোঝা গেল মোটামুটি আইনগত ব্যাপার। এবারে একটু অন্য জায়গাতে আসি, সেটা হচ্ছে আপনি বলা ভুল, মানে সিআইটিইউ যেভাবে যা ভাবছে, দেশের যে অন্যান্য যে ট্রেড ইউনিয়ন আছে তারাও কি মোটামুটি একই জিনিস ভাবছে, না তারা চুপচাপ আছে? দেখুন, আমরা বামপন্থীরা শুধু নয়, ভারতবর্ষে আজকে সমস্ত শ্রমিক সংগঠন এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে, এবং প্রায় 21-22টা সর্বভারতীয় ধর্মঘট হয়েছে। কেন্দ্রে নরেন্দ্র মোদী যে 11 বছর আছে, এর সময়েও অনেকগুলো ধর্মঘট হয়েছে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে, এবং লেবার কোর্টের বিরুদ্ধেও ধর্মঘট হয়েছে, এবং আগামী 20শে মে গোটা দেশে ধর্মঘট হবে। বিজেপির যে আরএসএসের বিজেপির তাদের যে শ্রমিক সংগঠন, তারাও বলেছে যে এই যে আইন নরেন্দ্র মোদী সরকার পার্লামেন্টে করেছে, এটা হচ্ছে এই আইন বাতিল করতে হবে, এবং তারা মানে যৌথ আন্দোলনে নেই, কারণ তাদের কেন্দ্রে সরকার, কিন্তু তাদের যে ইউনিয়ন সাধারণ শ্রমিক, তারাও ক্ষতিগ্রস্ত হবে এই আইন যদি কার্যকরী হয়। এবং বিজেপির ট্রেড ইউনিয়নকে আগামী দিনে ঝান্ডা গুটিয়ে ইন্ডাস্ট্রি কলকারখানা থেকে বাড়ি চলে যেতে হবে যদি এই লেবার কোড লাগু হয়। বিজেপি শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রি কলকারখানাতে থাকবে না আগামী দিনে যদি এই আইন কার্যকরী হয় ভারতবর্ষে। এরা আজকে ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে বিক্রি করে দিচ্ছে, তাদের জীবন জীবিকা সর্বনাশ করে দিচ্ছে। কতদিন মানুষ বিজেপিকে সমর্থন করবে, নরেন্দ্র মোদীকে সমর্থন করবে? পেটে যদি তার লাথি পড়ে, তাকে যদি শৃঙ্খলিত করা হয়, তাহলে সে কতদিন মেনে নেবে? আইএনটিইউসি কি খবর? দেখুন, আইএনটিইউসি গোটা দেশে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের তারা আছেন। আমাদের সমস্ত বিজেপির শ্রমিক সংগঠন ছাড়া, আর রাজ্যের তৃণমূলের শ্রমিক সংগঠন ছাড়া ভারতবর্ষের সমস্ত শ্রমিক সংগঠন একটা হয়েছে, এবং ঐক্যবদ্ধভাবে আগামী 20শে মে তারা ধর্মঘটে অংশগ্রহণ করবে। মানে এই যে ধর্মঘটটা হবে, এই ধর্মঘটের দাবি দেওয়াটা কি? শ্রমকোড বাতিল করো, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরণ অবিলম্বে বন্ধ করো, তারপরে হচ্ছে শ্রমিকদের যে মিনিমাম ন্যূনতম মজুরি সমস্ত শিল্প কলকারখানায় সেটাকে লাগু করো, সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে শ্রমিক কর্মচারীদের, সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের। এবং একইভাবে আজকে আমাদের রাজ্যে এবং সারা দেশে মানুষের কাজ নেই, সেখানে শিল্প কলকারখানা করতে হবে, বেকার ছেলেদের কাজের ব্যবস্থা করতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে। আর যত কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কার, যাদের হচ্ছে স্থায়ী শ্রমিকদের সমান মজুরি পাওয়া উচিত, তাদের চাকরি পার্মানেন্ট করতে হবে, স্থায়ী করতে হবে, এবং তাদের মজুরিও স্থায়ী শ্রমিকদের সমান দিতে হবে। সমস্ত কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কার, সমস্ত ইন্ডাস্ট্রিতে প্রায় 70-60 শ্রমিক। ধরুন আমাদের রাজ্যে স্টেট ট্রান্সপোর্টে ট্রামে একজন স্থায়ী শ্রমিক 50,000-60,000 টাকা বেতন স্টেট ট্রান্সপোর্টে, আর 10,000 টাকা 12,000 টাকায় কাজ করতে হচ্ছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কারদের। মমতা ব্যানার্জি যারা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের শ্রমিকদের 2,000 টাকা বেতন কমিয়ে দিয়েছে, সমস্ত স্টেট ট্রান্সপোর্টের শ্রমিক কর্মচারীদের বেতন কমে যায়, কোনদিন শুনেছে? কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কার আজকে স্থায়ী শ্রমিক একই ইন্ডাস্ট্রিতে, রাষ্ট্রায়ত্ত পরিবহনে, ট্রামে, তাদের বেতন আর 1/4 হচ্ছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কার পাচ্ছে। এই জিনিস চলতে পারে না।
এই জিনিস আমাদের দাবি হচ্ছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কারদের চাকরি পার্মানেন্ট করো এবং সম কাজে সম বেতন দাও। সমস্ত ইন্ডাস্ট্রি কলকারখানাতে চটকলে চুক্তি করেছে মালিকরা, চুক্তি মানছে না। মমতা ব্যানার্জি এই চুক্তি কার্যকরী হচ্ছে না। শ্রমিকদের মজুরি, তাদের চাকরির মানে পার্মানেন্ট হওয়া, তাদের গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের টাকা মালিকরা খেয়ে বসে আছে, আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কোনো ব্যবস্থা করছে। চটকলে ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী হচ্ছে না। 16 মাস হয়ে গেছে। যারা 20 বছর 30 বছর কাজ করেছে তাদের পার্মানেন্ট শ্রমিকদের করা হয়নি। চুক্তি ছিল যে পার্মানেন্ট করেনি। রাজ্য সরকার বসে আছে, কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। চা বাগানে 10 বছর মিনিমাম ওয়েজের সেটেলমেন্ট আটকে আছে, মমতা ব্যানার্জি কার্যকরী করছে না। মাত্র 250 টাকা মজুরিতে চা বাগানের শ্রমিকরা কাজ করছে। বাঁচতে পারে শ্রমিকরা? একইভাবে বিড়ি শ্রমিকরা, লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক, চুক্তি হয়, শ্রমিকরা মজুরি পাচ্ছে না। নির্মাণ শ্রমিক, অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার টাকা আমাদের রাজ্যে আমরা সেগুলো আইন করেছিলাম, হাজার হাজার কোটি টাকা রেখে দিয়ে এসেছিলাম। সেই সমস্ত টাকা মমতা ব্যানার্জি শ্রমিকদের ওয়েলফেয়ার বোর্ড থেকে সেই টাকা সরিয়ে নিয়ে খেলা মেলা উৎসবে খরচা করে দিয়েছে এবং সেই টাকা শ্রমিকরা পাচ্ছে না। ভয়ঙ্কর অবস্থা। তা আপনারা এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কি শ্রমিকদের মধ্যে প্রচারিত হচ্ছে বা তারা কি ব্যাপারটা বুঝতে পারছে? বুঝতে পারলে কি হবে? জুলুম চলছে, অত্যাচার চলছে, গুন্ডামি চলছে, থ্রেট চলছে। সমস্ত ইন্ডাস্ট্রি কলকারখানাতে হুমকি চলছে। মালিকরা মনে করছে এই সরকার আমাদের আইন টাইন মানার দরকার নেই, গেট বাহার করে দেবে, ছাঁটাই করে দেবে। হুমকি চলছে, তার বিরুদ্ধে লড়াই করছে শ্রমিকরা, লড়াই করছে, মিছিল করছে, মিটিং করছে, প্রতিবাদ করছে। হচ্ছে না তো হচ্ছে বলে তো ট্রেড ইউনিয়ন এখনো মাথা উঁচু করে পশ্চিমবাংলায় এই যে দেখলেন ব্রিগেড সমাবেশ হলো। এত মানুষ কোত্থেকে এলো? চা বাগান থেকে এসছে, চটকল থেকে এসছে, কয়লা খনি ইস্পাত কারখানা থেকে এসছে, অসংগঠিত শ্রমিক, গরিব মানুষ সব এসছে। আইসিডিএস, মিড ডে মিল, আশার সমস্ত শ্রমিক তারা এসছে, বিড়ি শ্রমিকরা এসছে, নির্মাণ শ্রমিকরা এসছে, পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে কাজ করতে গেছে, রাজ্যে কাজ নেই, তারাও এই ব্রিগেডের সমাবেশে এসছে। আচ্ছা স্যার, এই যে ব্যাপারটা তো বোঝা গেল। একটা জিনিস শুধু আপনার কাছ থেকে লাস্টে একটা জিজ্ঞাসা করব। এটা তো হচ্ছে শ্রমিক কর্মচারীদের কথা বললেন। দেখলাম যে সিআইটিউ একটা চিঠি লিখেছে, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশনার্সদের ক্ষেত্রে একটা ডিসক্রিমিনেশন করা হবে প্রি 1126 অ্যান্ড পোস্ট 1126 ভেতরে। এই ব্যাপারটা সম্পর্কে একটা পে কমিশন বসবে। সেই পে কমিশনে 1/1/2026 থেকে এক্সপেক্টেডলি সেই ডেট থেকে নতুন পে কমিশনের এফেক্ট শুরু হবে। তাহলে 1/1/26 পরে যারা রিটায়ার করছে এবং তার আগে অলরেডি যারা রিটায়ার করেছে তাদের মধ্যে একটা ডিসক্রিমিনেশনের ব্যাপার চলছে, যে আপওয়ার্ড রিভিশন ইফ এনি উইল গো টু নিউ রিটায়ারেজ, নট ওল্ড রিটায়ারেজ। এই ব্যাপারটা কি সত্যি? আমি ঠিকমতো বলতে পারবো না, বিষয়টা আমাকে খোঁজ খবর নিয়ে বলতে হবে। আপনাকে অশেষ ধন্যবাদ এই ব্যাপারে এতটা আলোকপাত করার জন্য। আশা করছি এরপরে আবার অন্য কোনো ইস্যুতে আপনার সঙ্গে কথা বলতে দেখা হবে। থ্যাংক ইউ।